এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। হুজুর, এই লাশটির অবস্থাও জঙ্গলের পাওয়ার লাশদের মতোই। শেহবাজ ভ্রুকুটি করে পর্যবেক্ষণ করতে থাকে সকল কিছু। লাশটির মুখ প্রহরীরা অম্বর বরাবর করতেই সকলে হতচকিত হয়ে যায়। এই যে সেই শিক্ষিকা যাকে শেহবাজ যাবার জন্য ঠিক করেছিল। দূর থেকে সাহেলা বানু শিক্ষিকার বিভৎস লাশ দেখে ঘাবড়ে যান। এমন বিভৎস রূপে তিনি তার চিন্তা শক্তি হারিয়ে দ্রুত চরণে চলে যান সেখান হতে। হালিয়া বানু অবাক হয়ে তাকিয়ে রয় সোহেলা বানুর এহেন রূপে প্রস্থানে। কিছু একটা ভেবে তিনি পদচারণ করেন সোহেলা বানুর পিছু পিছু। অন্যদিকে শেহবাজ নিজ কুঞ্চিত ললটে প্রহরীদের উদ্দেশ্যে প্রশ্ন করে, সব লাশের মতো কি ভাঙা ঘুঙুরের কোনো অংশ পেয়েছো? শেহবাজের প্রশ্নে একজন প্রহরী বলে ওঠে, না হুজুর, তেমন কিছু পাইনি, হয়তোবা পানির ভিতরে ডুবে গেছে। এ সকল কথোপকথনের মাঝে সেখানে আগমন ঘটে জুনায়েদের। শেহবাজ একবার জুনায়েদের পানি তাকে মনোযোগী হয় লাশটিকে পর্যবেক্ষণ করতে। তখনই নওয়াজ মির্জা ও শওকত মির্জা একত্রে শেহবাজের সম্মুখে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে প্রহরীদের বলে ওঠে, তোমাদের উপস্থিতিতেও মহলে এমন ঘটনা কি করে ঘটলো? কি করে বাহিরের থেকে কেউ এসে জমিদার মহলের আঙিনায় এহেন দুঃসাহসিকতার প্রকাশ করলো? তাদের প্রশ্নে প্রহরীরা ভয়ে গুটিয়ে দাঁড়িয়ে রইল। তখনই শেহবাজ নিজ বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি তাক করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সত্যি কি বাহির থেকে কারো আগমন ঘটেছে, নাকি মহলের ভিতর থেকে কেউ এই দুঃসাহসিকতার কাজটি করছে? শেহবাজের প্রশ্নে নওয়াজ মির্জা, শওকত মির্জা ও জুনায়েদ মির্জা ঘাবড়ে দৃষ্টি তাক করে শেহবাজের পানে। তখনই জুনায়েদ বলে ওঠে, ভাইজান, এমনটা হওয়ার সম্ভাবনা নেই। মহলের ভিতরে এমন কাজ কে করবে? আর লাশটি দেখে বোঝাই যাচ্ছে কোনো বিকৃত মস্তিষ্কের মানুষের কাজ। জুনায়েদের বলা কথায় সন্দিহান দৃষ্টি তাক করে শেহবাজ। শেহবাজের এহেন দৃষ্টিতে নিজ নেত্র অন্যদিকে স্থাপন করে জুনায়েদ। তখনই নওয়াজ মির্জার সকল দাস দাসী ও প্রহরীদের উদ্দেশ্যে বলে ওঠে, আজকের কোন ঘটনা যেন মহলের বাহিরে না যায়। বলেই নওয়াজ মির্জা শেহবাজের সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে শান্ত অথচ ভীত কণ্ঠে বলে ওঠে, নিশ্চয়ই তুমি প্রজাদের মনে ভিতর সৃষ্টি করতে চাইবে না, তাই এই ব্যাপারটা মহলের ভিতরে সীমাবদ্ধ থাকাই উত্তম। কথাগুলো বলেই নওয়াজ মির্জা ও শওকত মির্জা এক মুহূর্ত বিলম্ব না করে প্রস্থান করে মহলের অভ্যন্তরে। এতক্ষণ যাবৎ সকল ঘটনা দূর থেকে দাঁড়িয়ে দেখে শাহানুর। কেমন অদ্ভুত ভীতি পরিলক্ষিত হচ্ছে তার নেত্রে। এজন্য বিভৎস লাশ দেখার ভীতি নয়, এই ভীতি প্রকাশ করে অন্য এক অজানা কাহিনীর। রুকাইয়া অবাক হয়ে চেয়ে রয় শাহানুরের পানে। কেমন অদ্ভুত আচরণ করছে সে। রুকাইয়া কিছু প্রশ্ন করার পূর্বেই শাহানুর সেখান হতে দৌড়ে চলে যায় অন্যত্রে। রুকাইয়া অবাক হয়ে চেয়ে রয় শাহানুরের পানে, কিন্তু বেশি কিছু না ভেবে সে পদচারণ করে নিজের কক্ষের উদ্দেশ্যে। তখনই তার সম্মুখে উপস্থিত ঘটে রুকাইয়ার। হঠাৎ রুকাইয়ার দৃষ্টি পড়ে জুনায়েদের হাতের উপর কেমন রক্ত জমাট বেঁধে আছে। নিজের অজান্তেই রুকাইয়া চিন্তিত হয়ে জুনায়েদের হাতখানা নিজের হাতের অন্তরালে নিয়ে বলে ওঠে, কি হয়েছে আপনার হাতে এত রক্ত জমাট বেঁধে আছে কেন? রুকাইয়ার প্রশ্নে জুনায়েদ নিজ হাত ছুটিয়ে বলে ওঠে, সেটা জেনে তুমি কি করবে? এটা তো সামান্য ক্ষত, এর থেকেও গভীর ক্ষত আছে আমার বুকে, যেটা তুমি অনবরত সৃষ্টি করেছো। বলে সেখান থেকে প্রস্থান করে জুনায়েদ। পেছনে রেখে যায় নিজের অনুভূতির সাথে যুদ্ধ করে চলা এক ক্লান্ত নারীকে। সাহেলা বানু সোজা ঘটনাস্থল থেকে নিজ কক্ষে প্রবেশ করেন। তার পায়ের শব্দ কক্ষে নীরবতাকে চূর্ণ করে অস্থিরতার বার্তা দিয়ে যায়। দরজা চাপিয়ে তিনি গভীর নিঃশ্বাস নিলেন, কিন্তু সেই নিঃশ্বাস তার পক্ষে বিন্দু পরিমাণ প্রশান্তি বই দিতে সক্ষম হলো না। সে ছিন্ন ভিন্ন নিথর দেহের ছবি তার মনের মধ্যে বারবার অদ্ভুত ছায়া ফেলে যাচ্ছে। ফলশ্রুতিতে কক্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়চারি করতে থাকেন তিনি। পায়ের নিচে কার্পেট চাপা পড়লেও তার চঞ্চলতা যেন পরিবেশকে ভারাক্রান্ত করে তোলে। তার ঠোঁট নড়ে, কিন্তু কোনো শব্দ বের হয় না। মনে হয় ভয়ের জাল তার চিন্তাকে বেঁধে ফেলেছে। এহেন সময় দরজার পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করেন আলিয়া বানু। শাহলা বানুর এহেন রূপে তার চোখে উদ্বিগ্নতার ছাপ স্পষ্ট। কক্ষে প্রবেশ করে তিনি খানিকক্ষণ নীরবে দাঁড়িয়ে দেখলেন তার অবস্থা। অতঃপর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, সাহেলা, কি হয়েছে তোমার? তখন থেকে তোমাকে দেখছি কেমন অস্থির দেখাচ্ছে।
সাহেলা থমকে দাঁড়িয়ে তাকালেন আলিয়া বানুর পানে। তার চোখের সংখ্যার অন্ধকার। কিছুক্ষণ চুপ থেকে গলার দ্বিধা মিশিয়ে বললেন, ভাবিজান কিছু হয়নি, কিন্তু সেই লাশটা দেখে আমার মাথা কেমন যেন কাজ করছে না। কে করলো এই কাজ? কার এত বড় সাহস হলো জমিদার মহলে প্রবেশ করে এই কাজ করা? সাহেলার কথায় আলিয়া বানুর কপালে দুশ্চিন্তার রেখা স্পষ্ট হলো। তবে তিনি নিজের চিন্তাগুলো আড়াল করে বললেন, আমারও চিন্তা হচ্ছে বিষয়টা নিয়ে, তবে তুমি এতটা ভেবো না। আমার পুত্র নিশ্চয়ই খুনিকে খুঁজে বের করবে। আলিয়ার কণ্ঠে ভরসার ছোঁয়া থাকলেও তার চোখের গভীরে চিন্তার ছায়া স্পষ্ট। আলিয়া বানু মনে মনে ভাবলেন, এই নিয়ে দুটো খুন হলো এই জমিদার মহলের আঙিনায়, একটা আজ আর অন্যটা সে 14 বছর আগে। আলিয়া বানুর কথায় সাহেলা বানু তার ভাবান্তর মুখের দিকে তাকিয়ে খানিকক্ষণ নিশ্চুপ থাকলেন। পরক্ষণে মৃদু মাথা নাড়িয়ে সম্মতি জানালেন, কিন্তু সেই সম্মতি যেন কেবল বাহ্যিক। তার মনের অস্থিরতা চেহারার ছাপ ফেলতে না দিলেও ভেতরে যেন ঝড় বইছে। নিজেকে সামলে নিয়েও চিন্তাগুলো তার মস্তিষ্কে গুনগুন করে ফিরে আসে। রাতে স্বয়ং তিনি শিক্ষিকার সহিত জবাকে শায়েস্তা করার বিষয়ে আলোচনা করে তাকে বিদায় জানিয়ে এসেছেন। তবে শিক্ষিকা কি করে আবার এই মহলে এহেন ভয়ানক অবস্থায় পৌঁছালো? এই চিন্তাগুলো শান্তিতে থাকতে দিচ্ছে না সাহেলা বানুকে কোনো রূপে। আজকের বিভৎস ঘটনাটি মহলের সমস্ত নারী সদস্যদের মাঝে এক ভীষণ আতঙ্ক, অস্থিরতা আর উদ্বেগের অস্বস্তিকর চাদরে জড়িয়ে ফেলেছে। প্রাসাদে নেমে এসেছে এক গভীর নীরবতা, যার ভেতর থেকে ধরা যায় শুধু আতঙ্কের নিঃশ্বাস। মহলের চারপাশে রোদ আর আলোকে অস্বীকার করে এক অচেনা রহস্য আবৃত হয়ে গেছে। চারিপাশের পাতাগুলো নড়চড়হীন, পাখির কিচিরমিচিরও থেমে গেছে। প্রকৃতির সমস্ত জীবন্ততা যেন গিলে খেয়েছে নীরবতা আর নিঃস্বার্থতায় ভরা মহল। যাবাশ্রী তখন থেকে নিঃসঙ্গতায় ডুবে বসে আছেন নিজের পালঙ্কে। প্রভাতের বিভীষিকাময় ঘটনার পর থেকে তার মনে শুধু এক গভীর শিহরণ, যেন কেবল অশুভ অজানা এক বিপদের কুণ্ঠিত ফিসফিসানি। সে দিন দিন এই আভিজাত্যপূর্ণ মহলের সীমাবদ্ধতার বেষ্টনীকে অসহ্য মনে করছে। মনে পড়ে তার পিতা মাতার কথা। নিজেকে আঁকড়ে রাখতে চায় মায়ের কাছেই, সেই শাশ্বত নিরাপত্তায় যেখানে লুকিয়ে থাকে প্রশান্তি। হঠাৎ মহলের প্রান্তে ভেসে আসে এক থামথামে ঘোড়ার তীব্র শব্দ। ঘোড়ার টোকায় যেন তৈরি হয় মাটির শীর্ষ রানী। ধীর গতিতে সেই শব্দ এগিয়ে আসে মহলের প্রতিটি প্রান্ত কাঁপিয়ে তুলে। কালো ঘোড়া ছুটে এসে থামে মহলের মূল ফটকের সামনে। ধুলে ঢাকা চারপাশ বিকট আওয়াজে 100 দেহাবয়বের পুরুষ নেমে আসে। পোশাকে ধুলো, মুখের কণিকে হাসিতে লুকিয়ে রহস্যের এক গভীর ছায়া। চোখে কোনো হাসির চিহ্ন নেই, বরং লুকিয়ে রয়েছে এক অমুক রহস্য। মহলের ভিতরে তার পদধ্বনি অনুভব করে প্রকৃতিও যেন সাড়া দেয়। আচমকা আকাশ কালো মেঘে ঢেকে যায়। দুপুরের সূর্য মুহূর্তে নিভে আসে। তীব্র বাতাস বইতে শুরু করে চারপাশে, যেন প্রতিটি ধূলিকণায় তার আগমনের ভয়ঙ্কর সাক্ষ্য। জীবজন্তুর শব্দ, পাখির ডানার ছাপটা নিয়ে সব যেন জেগে উঠেছে তার উপস্থিতির কাছে। প্রকৃতি যেন শিহরিত হচ্ছে তার আগমনে। দাস দাসীরা ছুটে আসে, কৌতূহলী দৃষ্টিতে তাকায়। আগমনকারী মানবটিকে দেখে এক দাসী দ্রুত সাহেলা বানুর কক্ষে ছুটে গিয়ে বলে ওঠে, ছোট বেগম সাহেবা, মহলে আপনার পুত্রের আগমন ঘটেছে। সাহেলা বানু মুহূর্তে ভুলে যান সমস্ত চিন্তা। দীর্ঘদিন পর প্রিয় পুত্রের আগমনের আনন্দে হৃদয় ভরে উঠে তার। খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে, আমার পুত্র তৌসিফ এসেছে। প্রশ্নটি করে তিনি কোনো প্রকার বিলম্ব না করে দ্রুত ছুটে যান নিজের পুত্রের নিকট। অন্যদিকে মহলের উঠোনে শোরগোল শুনে জবার হৃদয় কাঁপে আতঙ্কে। এক অজানা সংখ্যা তাকে গভীর দ্বিধায় ঠেলে দেয়। নিজের বুকের উপর জমে থাকা ভয়ের কুণ্ঠায় সে দৌড়ে এগোয় বারান্দার দিকে, ফের কি ঘটেছে তা দেখতে। দৌড়ের তীব্রতায় যাবার ঘুমটা খুলে আঁচল মাথা থেকে পরে স্পর্শ করে যায় মেঝে। মুহূর্তে যাবার লম্বা ক্যাশ গুচ্ছ এলোমেলো ভাবে বাতাসের তীব্রতায় উঠতে শুরু করে, যেন এক রহস্যময় মুগ্ধতার দৃশ্য। বারান্দার প্রান্তে দাঁড়িয়ে আম্ভরের পানে তাকাতে ধূলিকণারা বাতাসের ব্যাঘে আছড়ে পড়ে তার চোখে। ফলশ্রুতিতে নিজের ছোট্ট শুভ্র হাত দিয়ে মুখ ঢেকে ধীরে ধীরে এগিয়ে যায় সামনের দিকে। যাবা ধীর পদক্ষেপে বারান্দার কিনারে এসে দাঁড়িয়ে নিজের মুখ থেকে অর্ধেক হাত সরিয়ে মহলের আঙ্গিনায় দৃষ্টি ফেলতেই নিচে দাঁড়িয়ে থাকা তৌসিফের চোখ গিয়ে থামে জবার উপর। ঠিক তখনই আম্ভরে বিদ্যুৎ চমকে উঠে জানান দেয় ঝড় হওয়ার পূর্বাভাস। আর তৌসিফের দৃষ্টিতে স্পষ্টভাবে ফুটে ওঠে অবিচল নিবদ্ধ। উপরে দাঁড়িয়ে থাকা এলোকেশী জবাকে দেখে সে পলক ফেলতেই ভুলে যায়।
জবা বাতাসের তীব্রতায় চোখ মেলে তাকাতে অপারক হলেও তার এলোমেলো চুল আর অর্ধেক ঢাকা মুখ যেন আরো রহস্যময় হয়ে ওঠে তৌসিফের নিকট। তৌসিফের দৃষ্টি এক মুহূর্তের জন্য সরে না। তার চোখে মুগ্ধতা নাকি অন্য কোনো আকাঙ্ক্ষা পরিলক্ষিত হচ্ছে তা বোঝা বড় তাই। তবে এই নীরব চাহনিতে ব্যাঘাত ঘটায় এক বলিষ্ঠ দেহ। তৌসিফ বিরক্ত হয়ে চোখ সরিয়ে সম্মুখে তাকাতে দেখতে পায় শেহবাজের দাঁড়িয়ে থাকা অস্তিত্ব। হিংস্র দৃষ্টি আরো কঠিন মুখবয়ব। সে দৃষ্টি যেন অনুপ্রবেশকারীকে দংশন করে ভস্ম করে দিতে প্রস্তুত। তৌসিফ তৎক্ষণাৎ চোখ নামিয়ে নেয়, কিন্তু শেহবাজ তার গভীর শীতল কণ্ঠে আগ্নেয় হুমকির ন্যায় বলে ওঠে, যা দেখা নিষিদ্ধ, দ্বিতীয়বার তার দিকে নজর দিতে সাহস করো না। আর একবারও যদি ওই নজর আবারও ওঠে তবে এই শেহবাজ মির্জা নিজের হাতে তা উপরে নিতে একটুকু দ্বিধাবোধ করবে না। তৌসিফ নিরুত্তর নতজানু হয়ে দাঁড়িয়ে রয়। তখনই সাহেলা বানু এসে শেহবাজকে হিংস্রভাবে তাকে থাকতে দেখে ভয়ে তৌসিফকে টেনে নিয়ে যায় মহলের অভ্যন্তরে। শেহবাজ তখনও ঠায় সেখানেই দাঁড়িয়ে, তার চোখে এক অনর ক্রোধ যা বিদ্ধ করে উপরের নিজ কক্ষের বারান্দায় দাঁড়িয়ে থাকা জবা হঠাৎই সে ক্রোধান্বিত দৃষ্টির সম্মুখীন হয়। নয়নে নয়ন মেলে তাদের। ঘটে যাওয়া ঘটনা হতে অজ্ঞ জবা শেহবাজের এহেন তীক্ষ্ণ দৃষ্টি দেখে মুহূর্তেই বিলম্ব না করে ভয়ে ছুটে যায় নিজ কক্ষে। অন্যদিকে তৌসিফের মহলের সকলের সাথে সাক্ষাৎ শেষ হতেই সাহেলা বানু পুত্রের হাত টেনে নিয়ে যান নিজ কক্ষে। সেখানে গিয়ে পুত্রকে বলে ওঠে, পুত্র আমার, আর এমন কোনো কাজ করো না যা তোমাকে আমাদের থেকে দূরে সরিয়ে নেবে। তৌসিফ মায়ের কথায় বলে ওঠে, আমি জান আপনি এখন আমায় বিশ্বাস করছেন না। আমি কোনো মেয়ের সাথে খারাপ কিছু করিনি। শেহবাজ আপনাদের মিথ্যা বলে আমাকে এখান থেকে শাস্তি দিতে দূরে রেখেছে। পুত্রের কথায় সাহেলা বানু দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি জানি আব্বা, তুমি অন্যায় করতে পারো না, কিন্তু ক্ষমতার খেলায় আমরা অতি তুচ্ছ। তোমার দাদাজান যদি জমিদারির ভার তোমার হাতে তুলে দিতেন তবে সব কিছু এতটা কঠিন হতো না। অথচ দেখো, আল্লাহ মালুম কি এমন দেখেছিলেন শেহবাজের মধ্যে যে নিজের পুত্রদেরও উপেক্ষা করে তাকে সব দিয়ে গেলেন। কিছুক্ষণ নীরবে ভাবনায় মগ্ন থেকে তিনি আবার বলে ওঠেন, যা হয়েছে তা হয়েছে, তুমি সাবধানে থাকবে। এমন কোনো কাজ করো না যা শেহবাজকে ক্রোধান্বিত করে। তৌসিফ মায়ের মুখের দিকে চেয়ে এক অনুচ্চ হাসি ফুটিয়ে বলল, আমি জান আপনি চিন্তা করবেন না। আমি এমন কিছু করব না যাতে শেহবাজ রাগ করে। তবে কথাগুলো শেষ হওয়ার পরপরই সাহেলা বানুর নজর এড়িয়ে তৌসিফের ঠোঁটে ফুটে ওঠে এক অদ্ভুত রহস্যময় হাসি, যা দেখে মনে হয় হাসির আড়ালে লুকিয়ে আছে গোপন কোনো অজানা পরিকল্পনা আর অসীম গভীরতা। শেহবাজ ক্রোধের তীব্রতায় নিজ কক্ষে প্রবেশ করতেই চোখে পড়ে জবা এক কোণে সন্ত্রস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। হিতাহিত জ্ঞান শূন্য শেহবাজ দেয়ালে ঝুলানো তলোয়ারটি ছুটিয়ে হাতে তুলে নেয়। দৃশ্যটি দেখে জবা ভয় পেয়ে পেছনে সরে যায়। ক্রোধান্বিত পায়ের শব্দে মাটি কাঁপিয়ে শেহবাজ জবার কাছে এসে দাঁড়ায়। হঠাৎই তার লম্বা কেশগুচ্ছ মুঠোবন্দি করে হিমশীতল স্বরে বলে ওঠে, আমি ব্যতীত অন্য পুরুষের নজরে যখন আপনার কেশগুলো দৃশ্যমান হয়েছে তখন তা রাখার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। শেহবাজের কথার সম্পূর্ণ অর্থ জবার বোধগম্য না হলেও সে বুঝতে পারে শেহবাজ ভয়ঙ্কর ভাবে ক্ষেপে আছে তার চুলের কোনো বিষয়ে। জাবা কি করবে বুঝতে না পেরে হাত জোর করে শেহবাজকে বলে ওঠে, আপনি আমার চুল কাটতেন না দয়া কইরা। আমি এই চুল এমন ভাবে বাইধা রাখমু যাতে কেউ না দেখে। জবার কথায় ক্রোধ কি দমল শেহবাজের? একদমই না। সে জবার কথার তোয়াক্কা না করে চুলগুলো মুঠো বন্ধ করে কাটতে যেতে দিশেহারা জবা ভয়ে নিজের নরম হাত দ্বারা শেহবাজকে শক্তভাবে ঝাপটে ধরে। নিজ কোমল শরীরের সম্পূর্ণ রূপে শেহবাজের শক্ত বলিষ্ঠ শরীরের সাথে প্রথমবারের ন্যায় লেপটে দিয়ে ক্রন্থনরত কণ্ঠে মুখে যা আসে তাই বলে, আমি ঠিক মতো চুল বাঁধতে পারি না, খালি সুইটটা যায়। আগে তো আমায় বাইধা দিত, এখন তো কেউ নাই। জবার কথাগুলো শেহবাজের কঠিন হৃদয়ে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি, কিন্তু তার কোমল স্পর্শে আলিঙ্গনের প্রাবল্য শেহবাজের বুকের গভীরে অচেনা এক স্রোতের উথাল পাথাল তৈরি করে, যেন তার শক্ত আর স্থির সত্তার ভিতর জমে থাকা আগ্নেয়গিরি হঠাৎ বিস্ফোরিত হয়ে গেছে।
জবার শরীরের উষ্ণতা শেহবাজকে অস্থির করে তুলে এমন এক অনুভূতিতে যা তার জীবনে আগে কখনো আসেনি। হঠাৎই তার হাত থেকে তলোয়ার পড়ে যায় মেঝেতে এক বিকট শব্দ তুলে। সেই শব্দে জবা চমকে উঠে শেহবাজকে ধরে রাখা শক্ত আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, কিন্তু শেহবাজ তখনও স্থির, থমকে দাঁড়িয়ে আছে। জবার সেই মৃদু স্পর্শ যেন তার অস্তিত্বে অমোচনীয় চিহ্ন এঁকে দিয়েছে। এই দৃঢ় কঠিন হৃদয়ের জমিদার শেহবাজ যে ক্ষমতা আর অহংকারের প্রতীক, আজ তাকে পরাজিত করেছে একটি নারীর কোমল স্পর্শ, যা তার জন্য সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ অচেনা। যেন সেই স্পর্শে বলে দিচ্ছে, তোমার অহংকার, তোমার শক্তি সবই মিথ্যে। সামান্য এক নারীর স্পর্শেই তা মাটিতে মিশে যেতে পারে। শেহবাজ মির্জা। শেহবাজ নির্বাক, স্থির, বুকের গভীরে জাগ্রত সেই অদ্ভুত স্রোত তাকে আজ এক নির্মম সত্যের মুখোমুখি করেছে। এই ক্ষণিকের স্পর্শ যেন তার অহংকারের ভিত্তি জ্বলিয়ে দিয়ে বলে গেছে, যে নারী এত সহজে তার কঠোরতা ভেদ করতে পারে, সে ইচ্ছে মাত্র মির্জানগরের অপ্রতিরোধ্য জমিদারকেও মুহূর্তে ছিন্ন ভিন্ন করে দিতে সক্ষম। শেহবাজ এক দৃষ্টিতে জবার দিকে তাকিয়ে থেকে কোনো কথা না বলে ভারাক্রান্ত বুকে বেড়ে যায় কক্ষের বাইরে। তার এমন আচরণে জবা হতবাক হয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার পদচারণের পানে। কিন্তু শেহবাজের চলে যাওয়া যেন তাকে খানিকটা স্বস্তি এনে দিল। চোখের কোণ মুছে গভীর নিঃশ্বাসে নিজেকে সামলে নিয়ে জবা ধীর সম্মুখে এগোতেই হঠাৎ শব্দ করে দরজা ঠেলে শেহবাজ পুনরায় প্রবেশ করে কক্ষে। জাবা কিছু বোঝার আগেই শেহবাজের বলিষ্ঠ বাহু তাকে প্রবলভাবে জড়িয়ে নেয় নিজের শক্ত বক্ষপিঞ্জরের সঙ্গে। জাবা স্তব্ধ হয়ে বড় বড় চোখে তাকিয়ে থাকে শেহবাজের বক্ষের অন্তরালে। তার মস্তিষ্ক যেন মুহূর্তেই কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে। ভয়ে জাবা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনি কি করত? বাক্য শেষ হওয়ার আগেই শেহবাজের মুখমুগ্ধ কণ্ঠ ধ্বনিত হয় গভীর আবেশে। তোমার এই কেশ যেন নিশীত রাত্রির আধারে আঁকা এক নিদারুণ শিল্প। তারার মায়াবী আলো যেখানে নীরবে ঝলমল করে, বাতাসের কোমল স্পর্শে যখন সে ভেসে ওঠে, আমার হৃদয়ে অজানা স্বপ্নে মগ্ন হয়ে ওঠে এক মায়াবী কল্পনায়। তোমার চোখ স্বচ্ছ জলের গভীরতার মতো প্রশান্তি নিয়ে ভরা, যেন পূর্ণিমার রাত্রি শান্ত অথচ অগাধ রহস্যে মোড়া। তোমার অধরের হাসি যেন বসন্তের প্রথম কুসুমের সুবাস। আমি হারিয়ে যাই তোমার অনন্য সৌন্দর্যের নির্জন প্রাঙ্গণে বারবার। শেহবাজের চোখে তখন গভীর মোহের এক রূপকথার মন্দির, যেখানে প্রতিটি শব্দ যেন হৃদয়ের গহীনে প্রতিধ্বনিত হয়। জাবাকে আরো দৃঢ়ভাবে আলিঙ্গন করে সে যেন বুকের অন্তরালে চাপা দেওয়া কোনো অবহেলিত স্বাদকে জাগিয়ে তুলছে। এমন দৃশ্য বলেই জাবার শ্বাসকে সংকুচিত করে ফেলে, চেতনাকে আবদ্ধ করে রাখে এক নিস্তব্ধ দংশনে। ফের শেহবাজের কণ্ঠধ্বনিত হয় শূন্যতার গভীরে, তবু কেন অন্য চোখে প্রতিফলিত হয় এমন মোহ? কেন তাদের দৃষ্টিতে তোমার রূপের প্রতি আকুলতা জাগে? তাদের সেই দৃষ্টি বিদ্ধ করে আমার অন্তর, আমার রক্তে তখন অগ্নিশিখার মতো জ্বলে ওঠে ঈর্ষার অনল। তুমি যে আমার, শুধুই আমার, এই সত্য চিরন্তন। তোমার কালো কেশরাজি, তোমার অপার রূপ, তোমার সবই আমার সম্পদ। তোমার সর্বাঙ্গে বিচরণ করার অধিকার শুধু এই শেহবাজ মির্জার, অন্য কারো নয়। জাবা স্তব্ধ, বিস্মিত, অমন্ত্রমুগ্ধ হয়ে শুধু শুনছে শব্দগুলোকে। কি অর্থ এসব কথার? কেন এমন কঠিন গভীর অর্থপূর্ণ বাক্য ছুটছে মির্জানগরের এই অধিপতি? এর কি অর্থ ধরবে জাবা? যাবার ছোট্ট মস্তিষ্কটা হঠাৎ শূন্য হয়ে গেল শেহবাজের কঠিন কথার অর্থের অন্তরালে। জাবা চোখ বন্ধ করে নিল। হঠাৎ তার কর্ণে স্পষ্ট হয়ে ওঠে শেহবাজের বুকের গভীর স্থির থুকপুকানি, যেন প্রতিটি শব্দে স্পষ্ট হয়ে উঠছে হৃদয়ের রূপরেখা। জাবা শেষ শব্দ আরো স্পষ্ট শুনতেই নিজের অজান্তে এতক্ষণ যাবৎ তার গুটিয়ে রাখা কোমল হাতখানা দ্বারা শেহবাজের পাঞ্জাবের পেছনের অংশ মুষ্টিবদ্ধ করে ধরে। পা দুটি মেঝে থেকে বুড়ো আঙ্গুলে ভর দিয়ে কিছুটা উঁচু হয়ে শেহবাজের হৃৎপিণ্ড বরাবর কর্ণ ঠেকায় যাবা। অনুভব করে শেহবাজের হৃৎপিণ্ডের প্রতিটি নিবিড় যোগাযোগ। যাবার সমস্ত অনুভূতি যেন এক সুপ্ত নিঃসঙ্গ যাত্রায় ভেসে উঠল। শেহবাজের প্রতিটি ধুকপুকানি যাবার মনের গভীরতম ছন্দে পাচ্ছে। ঠিক তখনই শেহবাজ নিয়ন্ত্রণহীন হয়ে জাবাকে নিজের হৃদয়ের অন্তঃস্থল থেকে তুলে নিজের শক্তিশালী প্রলুব্ধকারী অধর প্রথমবারের ন্যায় স্পর্শ করালো যাবার নরম অধর বরাবর। সেই স্পর্শে যেন এক অভ্রান্ত অধ্যায়ের সূচনা ঘটল, যেখানে শেহবাজের অন্তরাত্মার প্রগাঢ় স্পর্শ যাবার সত্তাকে কাঁপিয়ে তুলল।
জবার কম্পনে শেহবাজ উন্মাদের ন্যায় মোহগ্রস্ত হয়ে নিজের হাতের অবাধ্য বিচরণ জবার শরীরে করতেই জবা ভয়ে আড়ষ্ট হয়ে প্রথমবারের ন্যায় নিজের শরীরে সৃষ্ট এহেন অনুভূতিকে সহ্য করতে না পেরে ধাক্কা দেয় শেহবাজকে। শেহবাজ সম্বিত ফিরে পায়, নিজের অচেতন আচরণে নিজে হতবাক হয়ে ওঠে। কিন্তু পরে মুহূর্তেই জবার সেই প্রত্যাখ্যানের স্মরণে তার মধ্যে এক ক্রোধের বিস্ফোরণ ঘটে। দাঁতে দাঁত পিষে তীব্র ক্রোধে গর্জে উঠে বলে, ভুলে যাবেন না আপনি আমার স্ত্রী। আমার যখন ইচ্ছা হবে তখন আপনাকে কাছে টেনে নেব, আমার যখন মন চাইবে তখন এর থেকেও গভীরভাবে আপনাকে স্পর্শ করব। আপনাকে সতর্ক করে দিচ্ছি, দ্বিতীয়বার আমাকে এভাবে দূরে ঠেলে দেওয়ার দুঃসাহস দেখাবেন না। এই দুঃসাহসিকতার পরিণতি আপনার জন্য ভয়ঙ্কর হবে। শেহবাজের ক্রোধান্বিত চেহারায় জবা ভীত হয়ে নতজানু হয়ে কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, আমারে মাফ কইরা দেন, আমি আর এরকম করুম না। তবু শেহবাজ জবার কথার প্রতি কোনো মনোযোগ না দিয়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। পরন্তু যাওয়ার সময় শেহবাজ এক মুহূর্ত থেমে ক্রোধের বশে নিজের শক্ত মুষ্টিবদ্ধ হাত দিয়ে দরজার কাঠে আঘাত করে। শেহবাজের নিজের ভেতরে দহন আরো বেশি প্রবল হয়ে ওঠে। সে আর কোনো দিকে দৃষ্টি না দিয়ে প্রস্থান করে কক্ষের বাহিরে। শেহবাজের প্রস্থানের দৃঢ় পায়ের শব্দ শূন্যতার গভীরে প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে যায় নীরবে। দুপুরের কোলাহল পেরিয়ে অনেক আগেই বিকেলের নিঃশব্দ নিঃশ্বাস এসে ছুঁয়ে গেছে মহলের প্রাঙ্গণ। মহলের এক প্রান্তে বসে শাহানুর দৃষ্টি নিবদ্ধ করেছে দূর আকাশের আবরিত নীলিমায়। তার চোখে ভাসছে একাকিত্বের গভীর ছায়া। আম্বরকে সঙ্গ দিতে আজ কোনো পক্ষীকুলের ডানার ছাপটা নেই, নেই কোনো গানের মৃদু সুর। যেন নিঃসঙ্গ আকাশ আর বন্দি শাহানুর একে অপরের প্রতিচ্ছবি। মাঝে মাঝে শাহানুরের অন্তরে এক অদম্য বাসনা জাগে, পাখি হওয়ার বাসনা। কেনই বা জাগবে না? পাখিরা তো মুক্ত ডানায় আকাশ চিরে পাড়ে জমায় দূর অজানায়, যেখানে কোনো শৃঙ্খল নেই, কোনো গণ্ডি নেই। শাহানুরের মনে চায় এই অবরুদ্ধ জীবনের গণ্ডি ভেঙে এক অজানার মুক্তির পথে উড়ে যেতে, এমন এক গন্তব্যে যেখানে সে খুঁজে পাবে চিরন্তন মুক্তির স্বাদ। শাহানুর যখন গভীর ভাবনার জালে আবদ্ধ, তখনই আচমকায় পেছনে কারো উপস্থিতি টের পেয়ে চমকে ওঠে। পেছন ফিরে তাকাতেই তার দৃষ্টি স্থির হয় তৌসিফের মুখে, যার মুখের হাসি এক রহস্যময় ছায়া নিয়ে চারপাশকে ঘিরে ফেলেছে। মুহূর্তে শাহানুরের মনে ভয় আর উৎকণ্ঠার ছায়া নেমে আসে। সে দ্রুত উঠে দাঁড়ায়, অন্য কোথাও চলে যাওয়ার জন্য ব্যাকুল চেষ্টায় পদক্ষেপ নিতে উদ্যত হয়। কিন্তু তার আগেই তৌসিফ তার শক্ত হাত দ্বারা শাহানুরের হাত ধরে ফেলে। শাহানুর আতঙ্কে জমে যায়, নিজেকে মুক্ত করার ব্যর্থ চেষ্টায় ভাঙা গলায় বলে ওঠে, তুমি পচা, আমার হাত ছাড়ো, আর তা না করলে আমি কিন্তু কান্না করব। তৌসিফের ঠোঁটের কোণে অদ্ভুত এক কুটিল হাসি আরো স্পষ্ট হয়ে ওঠে। ঠান্ডা অথচ বিদ্রুপ মাখা কণ্ঠে সে বলে, কান্না করবে? করো, আমিও দেখতে চাই তোমার শুভ্ররঙা মুখে অশ্রুচাপ কেমন লাগে। তৌসিফের বাক্যে শাহানুরের ভয় আরো গাঢ় হয়, তার চোখে আতঙ্কের ছায়া। কিন্তু তৌসিফ সে ভয়ের তোয়াক্কা না করে নিকটে এগিয়ে গিয়ে তার লোলুপ দৃষ্টি তাক করে শাহানুরের পানে। শাহানুর কিছু বলার পূর্বে তৌসিফ তার বৃদ্ধা আঙ্গুল দ্বারা শাহানুরের ওষ্ঠে স্লাইড করতেই শাহানুর কান্নায় ভেঙে পড়ে বাচ্চাদের মতো চিৎকার করে বলে ওঠে, তুমি আমাকে ছোবেন না, তুমি ভালো না, তোমার ছোঁয়া আমার কাছে অসহ্য লাগে। কেন তুমি এভাবে আমাকে স্পর্শ করো? তুমি কেন এখানে আবার এসেছো? চলে যাও তুমি। তৌসিফের চোখে তৃষ্ণার ছায়া গভীর হয়, আর শাহানুর ভয়ে ভেতরে ভেতরে গুটিয়ে ফের বলে ওঠে, আমি ভাইজানকে বলে দিব। শাহানুরের কথায় তৌসিফ ভ্রুকুটি করে বলে ওঠে, কি বলবে? শাহানুর ভীত চোখে তাকিয়ে বলে ওঠে, বলবো কাল রাতে তুমি পুকুরে এসে ওকে ফেলে দিয়েছো, আমি দেখেছি। তৌসিফের চওড়া হাসি মুহূর্তে মিলিয়ে গিয়ে তার চোখে জল জল করে উঠে রাগের আগুন। শাহানুরের বাহু শক্ত করে চেপে ধরে সে গম্ভীর ও শীতল কণ্ঠে বলে ওঠে, কে তোমার কথা বিশ্বাস করবে? ওই জমিদার যে তোমাকে কখনোই পছন্দ করে না? তৌসিফের শক্ত করে চেপে ধরা এবং তীক্ষ্ণ প্রশ্নে ব্যথায় কুকড়ে উঠে শাহানুর বিষণ্ণ মুখে বলে, জুনায়েদ ভাইজানকে বলবো। তৌসিফ তার ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটিয়ে জবাব দেয়, তোমার মতো পাগলের কথা বিশ্বাস করবে কে? কেউ না, বরং উল্টো তুমি নিজেই শাস্তি পাবে। তাই বলছি, যা দেখেছো তা ভুলে যাও, অন্যথায় ওই মহিলার মতো তোমার অবস্থা একই হবে। তৌসিফের হুমকির তীব্রতায় শাহানুর আতঙ্কে কেঁপে ওঠে। ভয় তাকে এমন ভাবে গ্রাস করে যে সে এক ঝটকায় তৌসিফকে ধাক্কা দিয়ে ছুটে পালিয়ে যায়। শাহানুরের ছুটে যাওয়া দেখে তৌসিফ দাঁতে দাঁত চেপে ঠোঁট কেঁপে বলে ওঠে, বেচারি, যা দেখা উচিত ছিল না তাই দেখে ফেলেছিস।
তুই যতদিন চুপ থাকবে ততদিন বেঁচে থাকবি, মুখ খুললেই। তার কথা শেষ করার আগে সে উচ্চ স্বরে হেসে ওঠে, যেন নিজের ভয়ঙ্কর পরিকল্পনা নিজেই উপভোগ করছে। অন্যদিকে শাহানুর মরিয়া হয়ে মহল থেকে বেরিয়ে বাগানের পথ ধরে ছুটতে থাকে। শ্বাসকষ্টে থেমে কিছুক্ষণ দাঁড়ায়, তারপর কাঙ্ক্ষিত ব্যক্তিটির অবস্থান আন্দাজ করে আবারও ছুটে যায়। সেলিমের কাছে পৌঁছে ক্লান্ত শাহানুর তার পাশে বসে হাঁপাতে থাকে। হঠাৎ শাহানুরের উপস্থিতিতে সেলিম কিছুটা দূরে সরে বসে শাহানুরের পানে তাকায়। ফের তার অবস্থা দেখে সেলিম উদ্বিগ্ন স্বরে বলে, ছোট কুমারী, আপনি এইভাবে হাঁপাতেছেন কেন? শাহানুর বিষাদে ভারাক্রান্ত কণ্ঠে সেলিমকে জানায়, তুমি জানো সেলিম, তৌসিফ ভাইজান একদমই ভালো না। কথা বলতে বলতে শাহানুর সেলিমের হাত ধরে স্পর্শ করে দেখায়, আমাকে এভাবে এভাবে স্পর্শ করে আমার একদম ভালো লাগে না। শাহানুরের কথায় সেলিমের বুকের ভেতর এক অদৃশ্য শূন্যতার মোচড় বয়ে যায়। তার কণ্ঠে ব্যথার তীব্রতা ঝরে পড়ে। গভীর কাতর স্বরে সে বলে ওঠে, আপনি তারে কখনোই ছোঁয়ার সুযোগ দেবেন না। আল্লাহর দোহাই লাগে, তার সামনে আর যাইবেন না। সে ভালো মানুষ না। জমিদারের হুকুমের কাছে সব খুইলা বলেন, তিনি যা করছে আপনার লগে। সেলিমের আকুল আরতি শুনেও শাহানুর মলিন চোখে তাকায়। তার কণ্ঠ ভেঙে যায় এক গভীর হতাশায়, যেন কোনো পথ নেই তার জন্য। বিষণ্ণ স্বরে বলে, আমি পাগল, কেউ বিশ্বাস করবে না আমার কথা, উল্টো আমাকেই শাস্তি পেতে হবে। শাহানুরের কথায় সেলিমের অন্তঃশিকলে বাঁধা একটু একটু ভাঙ্গা কাচের মতো ছড়িয়ে পড়ে। তার অসহায়ত্বের বোধ তাকে আরো গভীরতর এক অন্ধকারে ঠেলে দেয়। ইচ্ছা থাকা সত্ত্বেও সে কিছুই করতে পারবে না, কারণ তার সীমাবদ্ধতা তাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এই প্রথমবারের মতো সেলিমের আফসোস হয়। তার চোখ অশ্রুতে ডুবে যায়, আর মনে জাগে এক অগ্নিগর্ভ প্রশ্ন, একটা মানুষকে ঠিক কতবার পাগল কওয়া হইলে সে নিজেও নিজেরে পাগল ভাবতে বাধ্য হয় কতবার? কেন এমন হয় সেলিম বুঝতে পারে না। কেন শাহানুরের মতো অপার্থিব সুন্দর পবিত্র এক চাঁদকে কেউ এতটা কষ্ট দেয়? কেন কেন হে কেনর উত্তর তার কাছে নেই। কিন্তু সে জানে, যদি কখনো তাকে এই চাঁদকে রক্ষার ভার দেওয়া হতো, তবে সে তাকে জীবনের চেয়ে বেশি যত্নে আগলে রাখত। শাহানুরের গায়ে কোনো কলঙ্কের দাগ তো দূরে থাক, সামান্য আচরও লাগতে দিত না সেলিম। আর যদি কেউ বলতো এ চাঁদকে কিনে নেওয়া যায়, তবে সেলিম নিজের সর্বস্ব, এমনকি নিজের প্রাণ পর্যন্ত বিলিয়ে দিত শুধু এই চাঁদকে নিজের করে পাওয়ার জন্য। যে চাঁদ তার কাছে স্বপ্নে অপ্রাপ্য, সে চাঁদ কেন অন্যের কাছে এত তুচ্ছ? যে চাঁদকে স্পর্শ করার দুঃসাহস সেলিম কল্পনাতেও আনতে পারে না, সেই চাঁদকে কলঙ্কিত করতে চায় কেন কেউ? কেন কেন এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। সেলিম জানে শাহানুর তার কাছে আকাশের সেই নিষ্প্রভ চাঁদ, যার আলো সে দেখতে পাবে, কিন্তু যাকে ছোঁয়া তার জন্য চিরতরে নিষিদ্ধ। তবে কেন অন্যের জন্য এই পবিত্র চাঁদকে অপবিত্র হাতে ছোঁয়া নিষিদ্ধ নয়? কেন কেন? সেলিমের ভাবনার মাঝে শাহানুর ফের বলে ওঠে, সেলিম, তুমি জানো কি হয়েছে? শাহানুরের প্রশ্নে সেলিম নিজ ভাবনার রীতি টেনে মুখ তুলে প্রশ্নবিদ্ধ নয়নে তাক করে শাহানুরের পানে। তখনই শাহানুর কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, তৌসিফ ভাইজান না কাল রাতে পুকুরে। বাকি কথা বলার পূর্বে শাহানুরের নজর যায় সেলিমের হাতে থাকা থালার দিকে। নিজের কথা ভুলে কৌতূহল দৃষ্টি তাক করে বলে ওঠে, তুমি কি খাচ্ছ? শাহানুরের প্রশ্নে সেলিম নিজের হাতের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি ভাত খাইছি। কি দিয়ে? পেঁয়াজ দিয়া। সেলিমের কথায় শাহানুর অবাক হয়ে বাচ্চাদের মতো বলে ওঠে, ওমা, তুমি পেঁয়াজ দিয়ে কেন খাচ্ছ? এগুলো দিয়ে ভালো লাগবে না খেতে। শাহানুরের প্রশ্নে সেলিম একটু হাসি দিয়ে বলে ওঠে, একদমই না, আমাকে খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, এখন তৃপ্তি মিটাইয়া খাই। সেলিমের কথায় শাহানুর খানিকক্ষণ তার পানে তাকিয়ে মুখ হা করে বলে ওঠে, আমাকেও দাও, আমিও খাবো। শাহানুরের কথায় সেলিম হাসফাস করে বলে ওঠে, না না ছোট কুমারী, আপনি এগুলো দিয়ে খাইতে পারবেন না। সেলিমের কথায় শাহানুর বাচ্চামো ভঙ্গিতে বলে ওঠে, তুমি খেতে পারলে আমিও পারবো, খাইয়ে দাও আমায়। আমি বেশি খাবো না তোমার খাবার, সত্যি বলছি। বলে শাহানুর ফের মুখ খুলে হা করে থাকে। সেলিম পড়েছে এবার মহা বিপদে। সে ইতস্তত করে বলে ওঠে,
ছোট কুমারী, আমি খাওয়াইয়া দিমু। সেলিমের প্রশ্নে শাহানুর ভ্রুকুটি করে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। শাহানুরের কথায় সেলিম দীর্ঘশ্বাস ছেড়ে কাঁপা কাঁপা হাতে এক লোকমা ভাত শাহানুরের মুখের সম্মুখে ধরতেই শাহানুর লোকমাটি নিজ মুখে পড়ে নিতেই তার কোমল ওষ্ঠের শিহরিত স্পর্শ অনুভূত হলো সেলিমের হাতে। সেলিমের শরীর বিদ্যুতায়িত হয়ে উঠল এক শিহরণময় ঝটকায়। তার সমস্ত শিরা উপশিরা কম্পিত হয়ে উঠল। হৃৎপিণ্ডের গতি হঠাৎই অস্বাভাবিক হয়ে কম্পিত হতে থাকলো অনিয়ন্ত্রিতভাবে। নিজের অবস্থান বুঝতে পেরে সেলিম অস্থির হয়ে যায়। সেই প্রবাহিত কম্পনকে নিয়ন্ত্রণে আনতে সজাগ হলো, কিন্তু শরীরের প্রতিটি ছোঁয়া যেন তার আত্মার গভীরে এক নতুন শিহরণ ছড়িয়ে দিল। নিজের শিহরিত অনুভূতিকে ঠেকানোর অদম্য চেষ্টায় সেলিম নিজের মুখ ঘুরে নিল অন্যত্র। অন্যদিকে শাহানুর শুধু পেঁয়াজ দিয়ে ভাত খাওয়ার দরুন গলায় ভাত বেজে কাশে উঠে যায়। সেলিম নিজেকে ধাতস্থ করে শাহানুরের পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলে ওঠে, ছোট কুমারী, এই লন, পানি খান। আপনারে কইছিলাম আপনি খাইতে পারবেন না, তারপরও খাইলেন। এখন দেখলেন তো কি অবস্থা হয়েছে আপনার। সেলিমের কথায় শাহানুর এক নিঃশ্বাসে পানি খেয়ে সেলিমকে বলে ওঠে, তুমি এগুলো কি করে খাও সেলিম? শাহানুরের প্রশ্নে সেলিম এক ধ্যানে শাহানুরের পানে চেয়ে মুখে মৃদু হাসির রেখা ফুটিয়ে বলে ওঠে, ছোট কুমারী, আপনি বুঝবেন না, আমাগো কাছে দায়িত্বতা নামে বড় একখানা হাতিয়ার আছে, যা আমাগোর সবকিছু শিখাইয়া দেয়। সেলিমের প্রত্যুত্তরে শাহানুর অবুঝের ন্যায় তাকিয়ে থাকে তার পানে, তার কথার অর্থ বুঝতে। সময় ধীরে ধীরে প্রবাহিত হয়েছে। দুপুরের পর রাতের চাদরে রক্তিম সূর্য অস্ত যায়। সন্ধ্যার ম্লান ছায়ায় মাগরিবের সালাত সম্পূর্ণ করে রুকাইয়া নিরন্তর তাকিয়ে রয়েছে আকাশের অপরিমেয় অধীনে। ধীরে ধীরে নিঃশ্বাসের গভীরতায় প্রতিভাত হচ্ছে তার অন্তর্গত ভাবনার জটিলতা সমূহ, যেখানে ক্ষণে ক্ষণে উত্থান পতনের ছন্দে অনুভূত হয় তার দীর্ঘশ্বাসের গভীরতা। রুকাইয়া আপ্রাণ চেষ্টা করছে তার অনুভূতিকে দমিয়ে রাখার এক অসীম সংগ্রামে লিপ্ত সে। কিন্তু মানুষের অনুভূতিকে কি সত্যি সহজে দমন করা যায়? একেবারেই নয়। অনুভূতি যদি নিয়ন্ত্রণে আনতে হয় তবে সময়ের সঙ্গে সন্ধি করতে হবে, কারণ সময় একমাত্র এমন সঙ্গী যা মানুষের ক্ষত সারিয়ে তুলতে পারে নির্ভরতার বন্ধুর মতো। ভাঙা হৃদয়ের মানুষের জন্য সময়ের মতো সহায় আর কিছু নেই। তবে এই পথ চলার প্রয়োজন ধৈর্যের সঙ্গ। ধৈর্যহীন ব্যক্তি সহজে হারিয়ে যায় তার হৃদয়ের জ্বলন্ত দহনে। অতএব রুকাইয়ার সংগ্রাম শুধু অনুভূতিকে দমনে নয়, বরং সময়ের সঙ্গে ধৈর্যের একটি সূক্ষ্ম সামঞ্জস্য বজায় রাখারও বটে। জোনায়েত মহলের বাইরে দাঁড়িয়ে আগের মতোই চুপচাপ অবলোকন করছে রুকাইয়ার অম্বরের পানে তাকিয়ে থাকা অনুভূতিহীন মুখবয়ব। তার মন্ত্রমুগ্ধ দৃষ্টি নিবদ্ধ সে হৃদয় হরণীর উপর, যার প্রতি তার ভালোবাসা স্রোতের মতো প্রবল। সে রুকাইয়ার মনের গভীর যন্ত্রণা উপলব্ধি করছে তার ক্ষত, তার অস্থিরতা, তবু সে নির্বিকার। জোনায়েত কিছু করতে চায় না, কোনো চেষ্টা নয়, কোনো তাড়া নয়। সে সময় দিচ্ছে। সে জানে সময় এখন তার প্রিয়সীর একমাত্র মিত্র। ক্ষত শুকাতে সময় লাগবে, আর সেই সময়ে সে তৈরি করবে তার দাবির মঞ্চ। রুকাইয়া হবে তার অবধারিতভাবে। এক চুলো ছাড় দেবে না সে। তার হৃদয়ের প্রতিটি দহন, প্রতিটি অবহেলা সে করায় গণ্ডায় ফিরিয়ে দেবে রুকাইয়াকে। তবে প্রতিশোধ নয়, ভালোবাসায় মুড়িয়ে, অপ্রতিরুদ্ধ আকর্ষণের চাদরে। রুকাইয়ার পানে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে জোনায়েত দৃঢ় কণ্ঠে বলে ওঠে, সময় এলে তোমার ওই কাঁপা কমল অস্ত্র যুগল হবে আমার আশ্রয়স্থল। তোমার প্রতিটি শিরা উপশিরায় শুধু আমিই বিচরণ করব। তুমি আজ যে যন্ত্রণা দিয়েছ সেই প্রতিটি বেদনা ফিরিয়ে দেব তোমাকে। তবে ভালোবাসার আবরণে যে বুকে আজ অন্য কারো নাম লেখা, সেই বুকে লেখা থাকবে কেবল আমারই নাম। এটা আমার ওয়াদা। বিষণ্ণতায় কিছু সময় কাটিয়ে নাও, কারণ তারপরে তোমার সমস্ত ভাবনায় থাকবো শুধু আমি, তোমার প্রেমিক পুরুষ জুনায়েদ। কথাগুলো বলে জুনায়েদ সেখান হতে প্রস্থান করে মহলের বাহিরে। রাতের নিস্তব্ধতা তখন গাঢ় কালো আধারে সমস্ত ধরনীকে গ্রাস করেছে। জবা বিষণ্ণ মনে পালঙ্কে বসে নিজ হাতে লম্বা ক্যাশগুচ্ছ আঁচড়াতে ব্যস্ত। তার অন্তরে জমে থাকা ব্যথার ভার যেন পাহাড় সম। সকালের ঘটে যাওয়া ঘটনাগুলোর স্মৃতিচারণ তাকে এক অজানা অন্ধকারে ঠেলে দিয়েছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারপাশের পরিবেশ দম বন্ধ করে দিচ্ছে তার।
এমন শ্বাসরুদ্ধকর যন্ত্রণার মুহূর্তে তার সমস্ত রাগ, দুঃখ আর বেদনা বোধ গিয়ে ঝরে পড়ে তার ক্যাশকুচ্ছে। অসহিংস হাতে চুল আশ্রাতে গিয়ে এলোমেলো টানে অসংখ্য চুল ছিঁড়ে যায় তার। তবু জবার চোখে এক ফোঁটা অনুশোচনা নেই, যেন এই ক্ষতি তার মনের ব্যথা কিছুটা প্রশমিত করতে পারে। এমন সময় কক্ষে আগমন ঘটে শাহবাজের। এহেন রূপে জবাকে নিজ চুল নিয়ে যুদ্ধ করতে দেখে শাহবাজ ক্রোধিত কণ্ঠে গর্জে ওঠে। জবা ফুল! শাহবাজের তীব্র গর্জন ঘরে বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হয়। জবার হাত থেকে চিরুনি পরে মেঝেতে ঝংকার তুলে। ভয় এবং বিস্ময়ে জবা তৎক্ষণাৎ পালঙ্ক ছেড়ে দাঁড়িয়ে যায়। শাহবাজ ক্রুদ্ধ পদচারণায় এগিয়ে এসে জবার সামনে দাঁড়ায়। রাগে তার দুই বাহু শক্ত করে চেপে ধরে বলে ওঠে, তোমার সাহস কেমন করে হয় যা আমার তার প্রতি এহেন নির্দয় অত্যাচার করতে? জবা বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে শাহবাজের রক্তিম চোখের পানে। জমিদার ঠিক কোন জিনিসের প্রতি অত্যাচারের কথা বলছে তা বুঝতে অপারগ। ভাবনার গভীরে ডুবে থাকা জবাকে টেনে এনে শাহবাজ ফিরে বলে ওঠে, চুলগুলো এভাবে ছিঁড়ছ কেন? শাহবাজের প্রশ্নে জবা নিচে তাকায়। মেঝেতে ছড়িয়ে থাকা তার ছেঁড়া চুলের অংশ দেখে মুহূর্তে নিজেকে সামনে নিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, আমি এত বড় চুল আশ্রাইতে পারি না, তাই ছিঁড়ে গেছে। যাবার কথায় শাহবাজ ভ্রু কোটে করে তীব্র কণ্ঠে জিজ্ঞাসা করে, তবে দাসীকে ডেকে কেন বলনি তোমার চুলগুলো আশ্রে বেঁধে দিতে? জবা মাথা নিচু করে কাপা কণ্ঠে জবাব দেয়, আম্মা ছাড়া কেউ আমার চুল ধরলে ব্যথা লাগে, তাই কাউরে বলি নাই। জবার প্রত্যুত্তরে শাহবাজ নিজের ক্রোধ সংবরণ করে পালঙ্কে বসে শান্ত কণ্ঠে বলে ওঠে, চিরুনি নিয়ে এদিকে এসো। শাহবাজের আদেশে জবা মুহূর্তের জন্য হতচকিত হলেও মুখে কোনো প্রতিক্রিয়া প্রকাশ না করে ধীর পায়ে চিরুনি হাতে এগিয়ে আসে। তার কম্পিত হাতের স্পর্শে শাহবাজ চিরুনিটি ছিনিয়ে নিল এবং গম্ভীর কণ্ঠে দর্পণের দিকে ইঙ্গিত করে কঠোরভাবে বলল, ওই দিকে ফিরে বসো। শাহবাজের নির্দেশে জবার চোখে এক ক্ষণিক সংশয়ের ঝিলিক দেখা দিলেও সে নিরুত্তর থেকে নিঃশব্দে মাথা নত করে তার কথা মেনে নেয়। শাহবাজের কণ্ঠের কঠোর ভারে ঘরে নেমে এলো এক গভীর নীরবতা, যেন সময় থমকে দাঁড়িয়েছে। জবার সব প্রশ্ন দৃষ্টিতে তার সামনে বসতে শাহবাজ ধীরে এগিয়ে এলো জবার নিকট। তার প্রশস্ত হাত রেশমের মতো কোমল জবার কেশগুচ্ছ আলতো করে স্পর্শ করে, আর চিরুনির সূক্ষ্ম দাঁতের ছোঁয়ায় কেশগুলি যত্ন সহকারে সাজাতে থাকে। দর্পণে শাহবাজ মির্জার প্রতিবিম্ব দেখে জবা বিস্ময়ে অভিভূত হয়ে যায়। এই মানুষটি কি সেই যে প্রভাতেই তার চুল কেটে দিতে উদ্যত হয়েছিল? তবে এখন কেন এমন আচরণ? শাহবাজের আচরণে যেন এক রহস্যময় পরিবর্তন এসেছে, যা জবার কাছে সম্পূর্ণ অপরিচিত। এই কয়েকদিনে জমিদার নামধারী তার স্বামীর বহু রূপ দেখেছে সে, প্রখর, কঠোর, নির্দয়। তবে আজকের এই রূপ, হে কোমল মমতাময় স্পর্শ, শাহবাজের হাতের আদরের স্নেহ তার হৃদয়ে এক অজানা প্রশান্তির স্রোত বইয়ে দেয়। জবা অপলক চেয়ে থাকে তার স্বামীর দিকে, যেন সে প্রতিচ্ছবি তার সমস্ত কৌতূহল আর দ্বিধার উত্তর। শাহবাজের প্রতিটি স্পর্শ যেন তার আত্মার গভীরে শান্তির স্পন্দন জাগিয়ে তোলে। আবেশে জবা নেত্র যুগল বন্ধ করে নেয়। তখনই কর্ণে ভেসে আসে, ব্যথা পাচ্ছ? জবা নেত্র মেলে চায় দর্পণে, কোমল কণ্ঠে বলে ওঠে, আচ্ছা। বলে শাহবাজ চুলের জট ছুটে বেনুনি করতে করতে গম্ভীর কণ্ঠে বলে, এখন থেকে আমি প্রতিদিন চুল বেঁধে দিব। দ্বিতীয়বার এভাবে চুল আশ্রাবে না। আর কখনো মাথার ঘোমটা যেন না পড়ে কারো সম্মুখে। জবা অবাক হয়ে শুনে স্বামীর সে গম্ভীর বচন। এই তো কিছুক্ষণ আগে তার মুখে শুনেছিল ব্যথা পাচ্ছ। কত সৌম্য, কত মৃদু ছিল সে কণ্ঠ, অথচ এখন কেন এই কঠোর নির্মহ বাক্যবান? আর তার স্বামী কি করে এত সুন্দর বেনুনি করতে পারে? তার স্বামী কি এর আগেও কাউকে বেনুনি করে দিয়েছিল? জবা প্রশ্ন করতে চায়, কিন্তু পরক্ষণে নিজেকে সংযত করে নেয়। কে জানে, প্রশ্ন করলে যদি আবার তাকে তার স্বামীর ক্রোধের মুখোমুখি হতে হয়, তার চেয়ে বরং চুপ থাকাই শ্রেয় জবার জন্য। সমাজ সংযোগের গোপন টানাপোড়েন, অদৃশ্য অনুভূতিগুলোর দ্বন্দ্বে কেটে গেছে 2 মাসের দীর্ঘ সময়কাল। এই সময়ের মধ্যে সম্পর্কের কোনো দৃশ্যমান পরিবর্তন হয়নি কারো মধ্যে। তবে জবার জ্ঞানার্জনের পথে রুকাইয়া যে দক্ষতার সঙ্গে এগিয়ে চলেছে তা স্পষ্ট। জবার ভাষাগত উন্নতিও দৃশ্যমান। তবে তার স্বামী জমিদার মশাই প্রয়োজন ছাড়া কখনো তার সঙ্গে কোনো কথোপকথনে অংশ নেননি। আর ফলে যে জবা কষ্টে ছিল তা কিন্তু নয়। সে বেশ ভালোভাবেই নিজের সময় কাটিয়েছে রুকাইয়া ও শাহানুরের সঙ্গতে। অন্যদিকে রুকাইয়ার অনুভূতিও সময়ের সঙ্গে অনেকটা বদলে গেছে এবং তার আবেগ আর আগের মতো মনোযোগী চঞ্চলতা নেই।
অন্যদিকে শাহানুর ও সেলিমের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। শাহানুর যখনই সময় পেয়েছে চট করে গোপনে সেলিমের সঙ্গে গল্প করে সময় কাটিয়েছে, কিন্তু সেলিম এখনো শাহানুরকে বাড়ির জগতে নিয়ে কিছু দেখাতে পারেনি। জানি শাহানুরের মধ্যে প্রচুর অভিযোগ সৃষ্টি হয়েছে, তবে সেলিম তার অভিযোগগুলো মৃদু হাসি দিয়ে মেনে নেয় সন্তর্পণে। নির্জন রাতের প্রহরে জবা ও রুকাইয়া বসে রয়েছে শাহানুরের কক্ষে। আলো আধারিতে ভরা ঘরটি এক রহস্যময় ধূম্র জালে আচ্ছাদিত, যেখানে নানান বিষয়ে গভীর আলাপ চলমান। হাসি আনন্দের পাশাপাশি খেলায় মত্ত তারা একে অপরের অভিনয় করতে শুরু করে। কেউ আবার আরেকজনের চরিত্রে অবতীর্ণ হয়ে সেই মানুষটির অভিনয় করতে দেখায়, যেন সময়ের পর্দায় অভিনয়ের দৃশ্যায়ন। কিছুক্ষণ আগে শাহানুর তার এক দাসীর অভিনয় করে দেখেছিল, যা সহজেই ধরা পড়েছিল তাদের বোঝাপড়ায়। এবার পালা আসে জবার। সে উঠে দাঁড়িয়ে একটি চাঁদ নিয়ে নিজ শরীরে জড়িয়ে পেছন হাত দিয়ে মাথা উঁচু করে সূর্যের আশ্বাসে দৃঢ় কণ্ঠে বলে উঠে, এই মির্জা নগরে কোনো অপরাধীর নিস্তার নেই, তবে শাস্তি পেতেই হবে। জবার কণ্ঠে সে দৃঢ়তা, গম্ভীর উচ্চারণে হাসির রুল ফেটে ওঠে শাহানুর ও রুকাইয়ার মাঝে। তারা সমস্বরে উচ্চারণ করে, এটা বড় ভাইজান। দুজনের তীক্ষ্ণ উত্তর শুনে জবা হাসতে শুরু করে খিলখিল করে, কিন্তু হঠাৎই ঘরের গভীর নীরবতা ভেঙে ভারী একটি গলা খাকারির আওয়াজ কানে পৌঁছায়। থমকে দাঁড়িয়ে যায় তিনজনে, পেছন ফিরে তাকানোর সাহস হারিয়ে ফেলে। তাদের মুখমণ্ডলে জমার বাঁধা আতঙ্ক যেন কক্ষের গভীরতা থেকে অবিচল শাসন প্রয়োগ করছে এক ভয়ঙ্কর নির্বাকতা। রুহের স্পন্দন নিঃশেষিত, প্রাণহীন নিস্তব্ধতায় গোমট হয়ে যায় চারিপাশ। ঠিক সেই মুহূর্তে সাহসী হয়ে যাওয়া পিছু ফিরে তাকাতেই তার দৃষ্টি পড়ে শেহবাজের চরম ভ্রুকুটি করা ব্যক্তিত্বময় উপস্থিতিতে। মুহূর্তের ব্যবধানে মনে পড়ে যায় জবার পূর্বোক্ত কর্মকাণ্ডের স্মৃতি, যা তার ভেতরে নির্ভাবনাকে তছনছ করে দেয়। ভয়াবহ আবহে ছটফটে পদক্ষেপে জবা দ্রুত পিছু হটে শাহানুরের আশ্রয়ে চলে যায়। শাহানুরও ভয়ে নিজের অবস্থান থেকে সরে জবার অনুরূপ পিছু হটে দাঁড়ায় জবার পিছু। জবা শাহানুরকে সরে যেতে দেখে ফের ছটফটে পায়ে চলে যায় শাহানুরের পিছু। শাহানুরও ফের সরে চলে যায় জবার পিছু। এভাবে নির্বিকার অসংখ্যবার আগপিছ করতে করতে তারা দুজনে এসে থেকে দেয়ালের সাথে। সেই মুহূর্তে শেহবাজের গুরু গম্ভীর কণ্ঠস্বর কক্ষকে প্রণিধান যোগ্য করে তুলে বলে ওঠে, জবা ফুল, অভিনয় যদি শেষ হয় তবে কক্ষে চলুন। শেহবাজের কঠিন ও গম্ভীর ভাষায় উচ্চারিত এহেন নির্দেশে জবা নিরঙ্কুশ অবস্থানও বাধ্য হয়ে স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে কত বড় ভুলটা সে করেছে, তবু সকল চিন্তা বাদ দিয়ে ভীত চরণে অগ্রসর হয় নিজ কক্ষের উদ্দেশ্যে। নিজ কক্ষে পৌঁছে শেহবাজ ধীর পায়ে কক্ষের দরজাটি বন্ধ করে, যেন তার প্রতিটি গতিবিধি এক অনিশ্চিত কিছুর ইঙ্গিত বহন করছে। কক্ষের মৃদু আলোয় আভা এক অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি করে, যা জবার মনের শঙ্কাকে দ্বিগুণ করে তোলে। শেহবাজ ধীরভাবে তার দিকে মুখ ফেরায়। তার তীক্ষ্ণ দৃষ্টির গভীরতাটি জবার হৃদয়ে এক অদৃশ্য কম্পনের জন্ম দেয়। তার কণ্ঠস্বর যেন কোনো অলঙ্ঘনীয় আদেশ বহন করে বলে ওঠে, ওখানে যা করেছিলে তা আবার করো। শেহবাজের এহেন কথায় জবা হতচকিত হয়ে কাঁপা কণ্ঠে বলে, শেহবাজ ধৈর্যহীন ভাবে পুনরায় বলে, আমি আবার করতে বলেছি। ভয়ে কাঁপতে থাকা জবা শুকনো ঢুক গিলে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। শেহবাজের চোখে কোনো নর্মতার ছাপ ছিল না, বরং তার কণ্ঠস্বর আরো দৃঢ় হয়ে ওঠে। করো বলছি। জবার পায়ে কোনো শক্তির সঞ্চার হচ্ছিল না। উপায়হীন হয়ে তার কণ্ঠস্বর কাঁপতে কাঁপতে ভাঙা সুরে উঠে এলো, এই মির্জা নগরে কোনো অপরাধীর নিস্তার নেই, তাকে শাস্তি পেতেই হবে। তার এমন জড়তা দেখে শেহবাজ বিরক্তিতে ভ্রু কোচকালো, কঠিন কণ্ঠে আদেশ করলো, হয়নি, নিজের শির দ্বারা উঁচু করো, তারপর আবার বলো। শেহবাজের বলা কঠিন কণ্ঠের আদেশে এবার জবার কান্না করার উপক্রম। নিজের নাক টানতে টানতে দোকানে হাত দিয়ে ধরে বলে ওঠে, আমার ভুল হয়ে গিয়েছে, আমার এরকমটা করা একদম উচিত হয়নি। আমি একটা ছাগল, তাই আপনার অনুকরণ করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। যাবার কথায় শেহবাজ তার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা তুমি ছাগল তাই এমন করেছো, তাই তো? শেহবাজ গম্ভীর ভাবে মাথা নাড়িয়ে বলে ওঠে, বেশ, তবে আমি না বলা অবধি নিজ কানে হাত রেখে বলতে থাকো, তুমি একটা ছাগল। শেহবাজ কথাগুলো শেষ করে নিজ পালঙ্কে আরামের সঙ্গে শায়িত হয়। তার গভীর দৃষ্টি জবার দিকে নিবদ্ধ।
দুই হাতে কান টেনে কান্নার জোয়ারে নাক টানতে টানতে বলে ওঠে, আমি একটা ছাগল, আমি একটা ছাগল, আমি একটা ছাগল। হঠাৎ শেহবাজের গুরুগম্ভীর মুখে অজানা শীতলতার আভা ফুটে ওঠে, যা যাবার অগোচরে এক মৃদু হাসিতে রূপ নেয়। নিজ হাসি লুকিয়ে শেহবাজ ধীর স্থিরতায় আঁখে যুগল বন্ধ করে নেয়। অন্যদিকে জবা নিজের ক্ষোভের তালে অনবরত বলতে থাকে, আমি একটা ছাগল। কথার মাঝেই তার দৃষ্টি পড়ে শেহবাজের বন্ধ নেত্রের দিকে। মুহূর্তের জন্য তার চোখে অভিমানের ছায়া ঘনিয়ে আসে। নাক টানতে টানতে সে আচমকা কণ্ঠে তীক্ষ্ণতা এনে হিস হিস আওয়াজে বলে ওঠে, ফুসো বাবু একটা, একটু কিছু হলেই ফুসে ওঠে সাপের মতো। আমি কি এমন করেছি? শুধু একটু অনুকরণই তো করেছি। মির্জানগরে জমিদার বলে তার অনুকরণ করা যাবে না? ফুসো কালো সাপ একটা। তার হিসিসানি শেহবাজের কর্ণে পৌঁছাতে বিলম্ব হলো না। চোখ বন্ধ রেখে গম্ভীর কণ্ঠে সে বলে উঠল, যা করতে বলেছি তাছাড়া যদি আর কোনো গুনগুনানি কানে আসে তবে শাস্তি আরো ভয়ঙ্কর হবে। শেহবাজের হুঁশিয়ারিতে জবা চুপ হয়ে গেল। নীরবে আবার বলতে শুরু করলো, আমি একটা ছাগল, আমি একটা ছাগল। প্রায় অনেকক্ষণ গড়িয়েছে জবার নিজেকে ছাগল দাবির বাক্যে। ক্লান্ত হয়ে জবা চোখ বন্ধ করে নিশ্চুপে ঝিমুচ্ছে। এমন সময় শেহবাজ গভীর দৃষ্টি নিয়ে বিছানা থেকে উঠে সে জবার সামনে দাঁড়ায়। কোনো কথা না বলে আচমকা তাকে কুলে তুলে নেয় এবং দৃঢ় পদক্ষেপে এগিয়ে যায় পালঙ্কের দিকে। জবা হতচকিত, হঠাৎ চেতনা ফিরে পেয়ে চোখ মেলে তাকাতেই নিজেকে শেহবাজের শক্তিশালী বাহুতে আবদ্ধ দেখতে পায়। বিস্মিত হয়ে তার কাজ জড়িয়ে ধরে নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকে তার পানে। শেহবাজ পালঙ্কে জবাকে শুইয়ে দিয়ে উঠে যেতে উদ্যত হলেই জবার কোমল বাহু তাকে থামিয়ে দেয়। শেহবাজ ভ্রু কুঁচকে জবার পানে তাকায়। জবা তবু নীরব, তার অবাক নয়নে শেহবাজের প্রতিটি চলন অবলোকন করছে। এক মুহূর্তের জন্য শেহবাজের মুখে মৃদু হাসির রেখা খেলে যায়। তারপর গভীর অথচ খোঁচা দেওয়ার স্বর বলে, জবা ফুল, তুমি যদি সত্যি চাও তবে আমিও তোমাকে জড়িয়ে ধরতে পারি। কি ধরবো? শেহবাজের কথায় জবার সম্বিত ফিরে পায়। লজ্জায় দ্রুত তার কাঁধ থেকে নিজের হাত সরিয়ে নিয়ে বাস ফিরে শুয়ে পড়ে। শেহবাজ একবার তার দিকে ভ্রু কুঁচকে তাকায়, তারপর পাশে শুয়ে ধীর কণ্ঠে বলে, শাস্তির কথা মনে রাখবেন। দ্বিতীয়বার নিজের স্বামীকে নিয়ে বিদ্রুপ করার সাহস কখনো করবেন না। জবা নীরবে শুনে শেহবাজের বাণী। সে তো তার স্বামীকে নিয়ে বিদ্রুপ করেনি, শুধু একটু দুষ্টুমি করেছিল। কেন তার স্বামীর এটাকে বিদ্রুপ মনে হচ্ছে বুঝে পায় না জবা। তবু নিশ্চুপ ভাবে বলে, জি। পরক্ষণেই জবার অনুভূত হয় নিজ শরীরে উষ্ণ হাতের বিচরণ। জবা নিথর হয়ে রয়। তখনই শেহবাজ জবার অতি নিকটে এসে এক হাতে জবার উদর স্পর্শ করে জড়িয়ে ধরে তাকে। ভয়ে হতবাক হয়ে জবা কিছু বলতে যাবে, তখনই শেহবাজ তার উষ্ঠ যুগল জবার কর্ণ বরাবর নিয়ে বলে ওঠে, একটা কথাও আমি শুনতে চাই না, ঘুমাও। রাত্রি আরো গভীরের দিকে টলে যাচ্ছে। অন্ধকারাচ্ছন্ন ঘন কালো আলোতে দুজন মানুষের নগ্ন উপস্থিতি কেবলমাত্র অস্পষ্টভাবে দৃশ্যমান হয়। ক্লান্ত অবসন্ন দেহগুলো অবিরাম বিছানায় শিথিল হয়ে পড়ে। যখনই নারীটি পুরুষটির দিকে হাত বাড়ায়, সেই মুহূর্তে দ্রুত তার হাত সরে দিয়ে তীব্র গর্জনে বলতে শুরু করে, সামান্য এক নর্তকী হয়ে তৌসিফ মির্জার শরীরে স্পর্শ করার সাহস কোথা থেকে পেলি? নারীটি হতভম্ব হয়ে বলে, কিছুক্ষণ আগেও তো। মেয়েটিকে থামিয়ে দিয়ে তৌসিফ শীতল কণ্ঠে বলে ওঠে, তুই ভোগের বস্তু, ভোগ শেষ, তোর কাজও শেষ। আলগা পিরিত দেখানোর প্রয়োজন নেই। বলেই ঢলতে ঢলতে মাতাল অবস্থায় তৌসিফ বেরিয়ে যায় সেখান হতে। মাতাল অবস্থায় নিজের ঘোড়ার লাগাম টেনে মহলে প্রবেশ করে তৌসিফ। বেপরোয়া গতিতে ছুটতে থাকা ঘোড়া থামানোর সময় সামান্য টলমল করে পড়তে গেলে এক প্রহরী তাকে ধরে ফেলতে চায়, কিন্তু প্রহরীর স্পর্শে তার রাগ আরো চরমে পৌঁছে যায়। ধাক্কা মেরে প্রহরীকে দূরে সরিয়ে এসে বলে, পেছনে সরে যা। মহলের দরজায় পৌঁছে তৌসিফ বাহির থেকে হঠাৎ এক মুহূর্ত থেমে চোখ তুলে চায় শেহবাজের কক্ষের বারান্দার দিকে। ফের ফিসফিসিয়ে বলে উঠে, জমিদার শেহবাজ মির্জা, কচি সুন্দরী বিবি নিয়ে ঘুমাচ্ছিস তাই না? ঘুমা, তোর সুখের সময় সীমিত। শীঘ্রই এই রাজত্ব আর তোর রানী দুটোই আমার হবে। অপেক্ষা কেবল সঠিক সময়ের। কথাগুলো বলে ঢলে পড়া শরীর নিয়ে মহলের অন্দর মহলে প্রবেশ করে নিজের কক্ষের দিকে পা বাড়ায়। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে এক তীক্ষ্ণ কণ্ঠ, থামো তৌসিফ। তৌসিফ পেছন ঘুরে তাকায়। চোখে মুখে মাতলামের ছাপ থাকলেও কণ্ঠস্বর চিনতে দেরি হয় না। নিজেকে সামলে পেছন ফিরে বলে ওঠে, আমি জান আপনি এখনো ঘুমাননি।
পুত্রের প্রশ্নে শাহেলা বানুর ঠোঁট বাঁকা হাসিতে কাঁপে। তিনি গভীর তাচ্ছিল্যে উত্তর দেন, পুত্রের অনুপস্থিতিতে কোনো মা ঘুমোতে পারে তৌসিফ? তার কঠোর দৃষ্টি তৌসিফের সমস্ত অহংকার ভেদ করে। তারপর আবার জিজ্ঞেস করেন, এত রাতে কোথায় ছিলে? তৌসিফ একটুখানি থেমে ঠোঁট চেপে ধরে, তারপর গভীর কণ্ঠে বলে, আমি এখন আর ছোট নেই। আপনার আমার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। আর কোথায় গিয়েছিলাম সেটা আপনার না জানলেও চলবে। পুত্রের এমন কঠোর কথা শুনে সাহেলা বানুর হৃদয় বিদীর্ণ হয়। বিষণ্ণ কণ্ঠে তিনি বলে ওঠেন, তুমি আমার পুত্র, আমার অধিকার রয়েছে তোমার জীবনের প্রতিটি মুহূর্তের খোঁজ রাখার। মায়ের কথা শুনে তৌসিফ ক্রুদ্ধ হয়ে বলে ওঠে, মা, যখন তখন মহল থেকে শাস্তি স্বরূপ আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তখন কোথায় ছিলেন আপনি? তৌসিফের তীব্র ব্যবহারে সাহেলা বানু ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যান। গভীর বেদনায় তিনি বলেন, পুত্র, তুমি জানো এই মির্জানগরের শেহবাজের কথাই চূড়ান্ত। তার সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা আমারও ছিল না। সাহেলা বানুর কথা শুনে তৌসিফের ঠোঁটে কুটিল হাসি খেলে যায়। ঠান্ডা স্বরে সে বলে, তাই তো আমি সেই ক্ষমতা চাই যে কোনো মূল্যে। তৌসিফের এই কথায় সাহেলা বানুর চোখে বিস্ময়ের ছায়া নামে। তিনি অবাক হয়ে প্রশ্ন করেন, তুমি কি বলতে চাইছো? মায়ের প্রশ্নে তৌসিফ নিজেকে সামলে নেয়। খানিকক্ষণ নীরব থেকে শেষমেশ বলে, কিছু না বলে এলোমেলো পায়ে স্থান ত্যাগ করে। আর পেছনে দাঁড়িয়ে থাকা সাহেলা বানু স্তব্ধ নয়নে পুত্রের অদূরে মিলিয়ে যাওয়ার পথের দিকে চেয়ে থাকেন। আকাশে রাতের আধার কাটতে শুরু করেছে। দূর দিগন্তে ভোরের আলোর আভা জানান দিচ্ছে নতুন দিনের আগমন। মহলের চারিদিকে আবছা আলো ছড়িয়ে পড়েছে, যা ধীরে ধীরে দেয়ালে সোনালি ছোঁয়া দিচ্ছে। এমন শান্ত সকালে যাওয়া চুপচাপ চোখ মেলে তাকায় সালা তাদের উদ্দেশ্যে। 2 মাস নামাজ পড়াটা তার অভ্যাসে পরিণত হয়েছে, শেহবাজের কড়া নির্দেশে। তাই শরীরের অলসতা ছেড়ে ফেলে উঠতে যাবে, ঠিক তখনই একটি উষ্ণ কোমল স্পর্শ তার ঘাড় ছুঁয়ে যায়। মুহূর্তে তার শরীর বিদ্যুতায়িত হয়ে ওঠে। স্পর্শের গভীরতা তাকে ভেতর থেকে নাড়া দেয়। ধাতস্থ হতে পেছন ফিরে তাকায়, আর তখনই চোখে পড়ে শাহবাজের গভীর ঘুমন্ত মুখ। এই দৃশ্য যাওয়ার জন্য একেবারে নতুন। প্রতিদিন ভোরে শাহবাজই তাকে নামাজের জন্য ডেকে তুলত, অথচ আজ সে নিজেই ঘুমে মগ্ন। প্রথমবারের মতো যাওয়া গভীরভাবে দেখলেও তার স্বামীকে। শাহবাজের শান্ত মুখবয়ব, এলোমেলো চুল আর গভীর শ্বাস প্রশ্বাসের ছন্দ যেন এক মায়াবী দৃশ্য হয়ে তার চোখে ধরা দিল। শাহবাজের সৌন্দর্য তাকে অভিভূত করে। নিজের মনের গভীর কোণায় লুকিয়ে থাকা অনুভূতিগুলো যেন আচমকা জেগে ওঠে। হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়, শ্বাস ভারী হয়ে ওঠে। তার ফুসু বাবু যে আসলে এত সুদর্শন তা এভাবে আগে কখনো উপলব্ধি করেনি সে। নিজের অজান্তে যাব হাত বাড়িয়ে দেয়, শাহবাজের এলোমেলো চুলগুলো আলতো করে সোজা করে দেয়। তার আঙ্গুলির মৃদু স্পর্শে শাহবাজ চোখ মেলে তাকায়। জাবা হতচকিত হয়ে চোখ নামিয়ে ফেলে, লজ্জায় নিজেকে গুটিয়ে নেয়। কিন্তু শাহবাজ কোনো কথা না বলে তার ললাটে একটি নরম চুম্বনীকে দেয়। তৎক্ষণাৎ শাহবাজ উঠে দাঁড়ায়। চমকে যাওয়া জাবা স্পর্শের মায়ায় স্তব্ধ হয়ে থাকে। তার শরীর আর মন এই নতুন অনুভূতির জোয়ারে ভেসে যাচ্ছে। শাহবাজ তখন শান্ত গলায় বলে, ফুল সালাতের সময় গড়িয়ে যাচ্ছে, দ্রুত উজু করে এসো। শাহবাজের কথায় জাবা নিজেকে সামলে নিয়ে তাড়াহুড়ো করে উজু করতে চলে যায়। তার মৃদু পদচারণার শব্দে শাহবাজের কানে বাজে এক অপূর্ব সুরের মতো। জাবার চলে যাওয়ার পানে চেয়ে শাহবাজ মৃদু হাসে। তার সেই হাসি কারো চোখে না পড়লেও যাওয়ার প্রতিটি কাজে মুগ্ধ হয়ে হাসা যেন তার এখন অভ্যাসে পরিণত হয়েছে। সালাত শেষে শাহবাজ নিজ দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে দৃঢ় পায়ে এগোতে থাকে। ঠিক তখনই জাবা তার স্বভাব সুলভ চপলতায় দৌড়ে এসে শাহবাজের সামনে দাঁড়ায়। তার কোমল হাতে ধরা থাকে ধবধবে শুভ্র চাদর, মাথা নিচু, চোখ মাটিতে নিবদ্ধ, কণ্ঠে ক্ষীণ কম্পন, গভীর শ্রদ্ধা মিশ্রিত স্বরে সে বলে ওঠে, আপনি শাহবাজ স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। তার গভীর তীক্ষ্ণ দৃষ্টি যাবার উপর স্থির হয়ে যায়, যেন সে মেয়েটির প্রতিটি অভিব্যক্তি পড়তে চাইছে। যাবার কণ্ঠে লাজুক সুরের মৃদু স্পর্শ এবং মাথা নত করার বিনীত ভঙ্গি যেন কঠোরতার আবরণে মুরা শাহবাজের হৃদয়ে অনাহত এক কোমল আলো ছড়িয়ে দেয়। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা টেনে সে গভীর অথচ স্নিগ্ধ স্বরে বলে, পরিয়ে দাও। শাহবাজের নির্দেশে জবা এক মুহূর্তের জন্য তার পানে চোখ তুলে তাকায়। তার বড় বড় মায়াবী চোখে ফুটে ওঠে এক অজানা দুর্বোধ্য অনুভূতির ছাপ। ফের শব্দহীন নীরবতায়
সে সযত্নে শালটি শেহবাজের শরীরে জড়িয়ে দেয়। শেহবাজ কোমল নয়নে যাবার পানি চেয়ে তার মাথা থেকে পড়ে যাওয়া শাড়ির আঁচলটি নিজ হাতে তুলে দেয়। অতুলনীয় মমতায় আঁচলটি তার মাথায় সঠিকভাবে রেখে গভীর গাম্ভীর্য ও স্নেহ মিশ্রিত স্বরে বলে, সঠিকভাবে তালিম গ্রহণ করবে। ফের কোনো প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা না করে শেহবাজ কক্ষ থেকে বেরিয়ে যায়। জবা নত মুখে স্থির দাঁড়িয়ে থাকে, নিজের মাথার ঘুমটা আরো শক্ত করে টেনে নেয়। অচেনা এক তৃষ্ণায় আচ্ছন্ন হয়ে শেহবাজের অদৃশ্য হয়ে যাওয়ার পথের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। শেহবাজ দৃষ্টিসীমা থেকে মিলিয়ে যেতেই জবা ধীর পায়ে দর্পণের সামনে এসে দাঁড়ায়। গত রাতের স্মৃতির ভারে তার বুকের গভীরতা ভারাক্রান্ত হয়। নিজেকে সংযত করার এক অদম্য প্রয়াসে ঘুমটাটি আটসাট ভাবে টেনে নেয়, যেন নিজের আবেগকে আড়াল করতে চায়। তারপর নিজের প্রতিফলিত চিত্রের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কণ্ঠস্বরে ব্যঙ্গের সুর এনে চাপা দুষে ফিসফিসানি বলে ওঠে, দ্বিতীয়বার নিজের স্বামীকে নিয়ে বিদ্রুপ করার সাহস কখনো করবেন না। বলে নিজ মুখে হাত দিয়ে খিলখিলে হেসে ওঠে জবা। ফের বলে ওঠে, বেরসি ফুসো বাবু, জানি না কোনটা মজা আর কোনটা বিদ্রুপ। জানালার পাশে এক কোণে দাঁড়িয়ে উদ্দীপ্ত চাহনিতে বাগানের দিকে তাকিয়ে আছে শাহনূর। 2 মাসের দীর্ঘ পরিসরে সেলিমের সঙ্গে গড়ে ওঠা শক্তপোক্ত সখ্যতা তার জীবনে অপরিহার্য অধ্যায়ে পরিণত হয়েছে। প্রতিদিনের অভ্যাসে পরিণত হওয়া সে কথোপকথন একদিনের জন্য ব্যাহত হলে অস্থিরতা গ্রাস করে তাকে। তাই তো নিজ কক্ষে দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে বাগানের প্রতিটি কোণ অনুসন্ধান করছে সে, সেলিমের এক ঝলক দেখা পাওয়ার তৃষ্ণায়। হঠাৎ করে তার চঞ্চল দৃষ্টিতে ধরা পড়ে সেলিমের অবয়ব। শাহনূরের মলিন মুখের উপর মুহূর্তে এক উজ্জ্বল হাসির রেখা ছড়িয়ে পড়ে। আর এক মুহূর্ত দেরি না করে দাসীদের সতর্ক দৃষ্টি এড়িয়ে ছুটে যায় মহলের বাহিরে। শাহনূর নিজ স্বভাবস্বরূপ ছেলে মানুষ নিয়ে ধীর পায়ে সেলিমের পেছনে গিয়ে দাঁড়ায়। হঠাৎই একটা শব্দ করে সেলিমকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সেলিম কোনো প্রতিক্রিয়া ছাড়াই পেছন ফিরে যায়। তার হাস্যোজ্জ্বল মুখে এক প্রকার নিশ্চিত ভাব, যেন সে আগে থেকে জানে পেছনে কে রয়েছে। সেলিমকে ভয় না পেতে দেখে শাহনূরের মুখ মলিন হয়ে যায়। হতাশ কণ্ঠে বলে ওঠে, সেলিম, তুমি ভয় পাওনি কেন? শাহনূরের প্রশ্নে সেলিমের ঠোঁটে এক মৃদু হাসির রেখা খেলে যায়। শান্ত কণ্ঠে সে উত্তর দেয়, আমি আগে থেকেই জানতাম আপনি আমার পিছনে। সেলিমের প্রত্যুত্তরে শাহনূর অবাক হয়ে বলে, তুমি কি করে জানলে? আমি তো কোনো শব্দ করিনি। শাহনূরের বলা বাক্যে সেলিম পলকহীন শাহনূরের দিকে চেয়ে বলে ওঠে, অনুভব কইরা, আপনার উপস্থিতি আমি দূর থেকেও অনুভব করতে পারি। সেলিমের কথায় শাহনূরের চোখে বিস্ময়ের ছাপ ফুটে ওঠে। কৌতূহল ভরা কণ্ঠে সে বলে, তুমি কিভাবে শিখলে অনুভব করা? আমাকেও শেখাও না সেলিম। শাহনূরের প্রশ্নে সেলিমের মন কোঠরিতে জমা থাকা একরাশ বিষাদের কালো মেঘ হঠাৎই ঘনীভূত হয়। এক মুহূর্তে অন্য মনস্কতায় নিমগ্ন হয়ে সেলিম ধীরে ধীরে বলে, অনুভব করা যদি শেখানো যাইতো তাহলে আমি কখনোই শিখতাম না ছোট কুমারী। এই অনুভব মানুষের কেবল কষ্ট দেয়, একবার শিখলে এর থেকে আর মুক্তি মেলে না। সেলিমের বিষণ্ণ চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শাহনূর উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, সেলিম, তুমি কষ্ট পাচ্ছ কেন? দয়া করে কষ্ট পেও না। যদি অনুভব করতে গিয়ে কষ্ট হয় তবে তুমি আমায় অনুভব করো না। শাহনূরের কথার পৃষ্ঠে সেলিম বলে ওঠে, সেটা যে আর এখন সম্ভব না। সেলিমের কথার অর্থ শাহনূর বুঝতে না পেরে বলে ওঠে, কেন? শাহনূরের কথায় সেলিম নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে। তার ঠোঁটের কোণের মৃদু হাসির রেখা ফুটে কথা ঘুরে সে বলে, ছোট কুমারী, অনেক সময় হয়ে গেছে, আপনি মহলে ফিরে যান, আপনার দাসীরা আপনারে খুঁজতে বাইর হয়ে যাইব। সেলিমের সতর্কতায় শাহনূর হালকা বিরক্তির সুরে বলে, আচ্ছা যাচ্ছি, তবে আগে বলো তুমি আমাকে কবে মহলের বাইরে নিয়ে যাবে? শাহনূরের সরল প্রশ্নে সেলিম কিছুক্ষণ নীরব থাকে। গভীর চিন্তায় মগ্ন হয়ে অবশেষে সে বলে, সেদিন সুযোগ হইব, সেদিন নিয়ে যাবো। রুকাইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে ভ্রুকুটি করে জবার দিকে তাকিয়ে আছে। গত 2 মাসের কঠোর অনুশীলনে জবা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ মুখস্থ করে আয়ত্ত করতে পেরেছে বটে, কিন্তু লিখতে গিয়ে যেন সে এক অদম্য বাধার সম্মুখীন। বিশেষত তালেবের স, ক্ষীয়, জ এর মতো কিছু হরফ তার মস্তিষ্কের অগোচরে থেকে যাচ্ছে বারবার। আর এর ফলস্বরূপ রুকাইয়া কঠোর শাসনের মাধ্যমে জবাকে তালিম দিচ্ছে। কাঠের সিলেটে অনবরত লিখতে ব্যস্ত জবা।
কখনো সিলেটের উপর মনোযোগ নিবদ্ধ করছে, তো কখনো চুপিসারে রুকাইয়ার মুখের অভিব্যক্তি লক্ষ্য করছে। জবার এমন আচরণ রুকাইয়ার চোখ এড়ায় না। তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং এক তীব্র ধমকের সুরে বলে ওঠে, জবা, আর একবার যদি আমার দিকে তাকাও তবে আজই বড় ভাইজানকে জানিয়ে দেব তুমি আমার পড়া ঠিকমতো দিচ্ছ না। রুকাইয়ার এমন কথায় জবা ভয় পেয়ে যায়। মাথা নিচু করে সিলেটের দিকে তাকিয়ে সে কাপা গলায় বলে, ফুসুবাবু শব্দটি রুকাইয়ার কর্ণে প্রতিধ্বনিত হতেই সে চোখ ছোট ছোট করে সন্দিহান দৃষ্টিতে জবার পানি তাকিয়ে বলে ওঠে, ফুসুবাবু কে? রুকাইয়ার প্রশ্নে জবা ধরা পড়া ছুটির মতো অস্বস্তিতে পড়ে আমতা আমতা করে বলল, কেউ না। পরন্তু রুকাইয়া নিশ্চয় নির্বোধ নয়। তার তীক্ষ্ণ নজর ও বুদ্ধির কাছে এড়িয়ে যাওয়া জবার পক্ষে সহজ ছিল না। অবশেষে নিরুপায় হয়ে জবা একরকম আত্মসমর্পণের ভঙ্গিতে মৃদু কণ্ঠে বলে, আপনার বড় ভাইজান। এহেন কথা বলে সে রুকাইয়ার সম্ভাব্য রাগের সম্মুখীন হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু জবার মুখ থেকে এমন উত্তর শুনে রুকাইয়া কয়েক মুহূর্ত হতবাক হয়ে তার দিকে তাকিয়ে হঠাৎ করে অট্ট হাসিতে ফেটে পড়ে। রুকাইয়ার হাসির আওয়াজে জবার মন খানিকটা শান্ত হলো। ফলস্বরূপ সেও মৃদু হাসিতে যোগ দিল। কিন্তু পরক্ষণেই রুকাইয়া নিজের হাসি থামিয়ে চোখ কটমট করে ধমকের সুরে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।